আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। এখন যে এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, আপনি বলছেন তাজুল ইসলাম তিনি ইন্টেনশনালি এই কাজটা করেছেন, তাহলে কি তাজুল ইসলাম সরকার আর সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে? সেনাপ্রধান এবং ডিজিএফআই দুজন ডেকে চিফ প্রসিকিউটরকে রীতিমতন ঠান্ডা থ্রেট করে। একটা ঘটনা আমার জানা, রীতিমতন তাকে থ্রেট করা হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম স্যার, উনি পদত্যাগ করুন। ডক্টর ইউনূস কি জিনিস বাঙালি জাতি চিনল না। সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। উনি করে দিল তো, তাই না? এরপর উনি যাচ্ছিল মাননীয় বিচারপতির কাছে, মাননীয় রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের কাছে, এবং আমাদের ডক্টর ইউনূস স্যারের সাথে বসতেছিল। উনি ভিতরে অনেকের সাথেই বসতেছিল। কেন বসতেছিল সেটা আমরা তখন না বুঝলো, এখন তো বুঝতে পারতেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেনাবাহিনীর জন্য এখন এই প্রশ্নের উত্তর যে বিচারটা সামরিক আইনে সেনা হেফাজতে সেনা সদর দপ্তরের ভেতরে হবে, নাকি সত্যি সেনা হেফাজতে নেওয়া এই 15 জন সেনা কর্মকর্তাকে পুলিশের হাতে তুলে দিতে হবে সেনাবাহিনীকে। আমি আপনাদেরকে ভাই বহুবার সময় দিয়েছি, বহুবার বলেছি যে এসব কথাবার্তা বলবো না, বলতে চাই না। আপনারা আপনাদের কাজ করেন নাই। আপনারা যদি মনে করেন যে বিডিআর লোকজনের সব ফাঁসি দিয়ে দিবেন, ফাঁসি দিয়ে দেন, যান, আপনাদের যা মনে চায় করেন। বুলডোজার ঝড় তো দেখছেন তাই না? এবার আরেকটা অদৃশ্য ঝড় আসছে। এটা একটা ঘূর্ণিঝড়ের মতন ইফেক্ট করবে। ইউনূস সরকারের যে প্রশাসন আছে আস্তে আস্তে প্রত্যেককে সাইজ করা শুরু করছে, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে যারা অতি গুরুত্বপূর্ণ পদগুলোকে হোল্ড করেছিলেন। ভারতীয় গণমাধ্যম এনআইটিভিতে একটি সংবাদ এসেছে যে ভারত থেকে সেনাবাহিনীর একটি ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রুপ আসছে ঢাকায় 16 অক্টোবর থেকে 18 অক্টোবর তারা ঢাকায় থাকবেন এবং বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর বিভিন্ন কমিটি, বিভিন্ন গ্রুপের সাথে বৈঠক করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকে এই ভিডিওটা কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে গেস করে ফেলেছেন কেমন হতে চলেছে আজকের এই ভিডিওটি। সেই সাথে বর্তমানে প্রেক্ষাপটের আলোচিত এবং সমালোচিত সকল খবর নিয়ে হাজির হয়েছে আজকের এই ভিডিওতে। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু স্কিপ না করে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে সবকিছু বুঝতে পারবেন, আপনাদের কাছে পানির মতন ক্লিয়ার হয়ে যাবে। বেশি কথা বাড়াবো না, বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে রিকোয়েস্ট একটাই, যারা এরকম ভিডিও দেখতে ভালোবাসেন, পছন্দ করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি দেখে আসছি মোবাইলের স্ক্রিন থেকে। পরিস্থিতি দাঁড়িয়েছে, আপনি বলছেন তাজুল ইসলাম তিনি ইন্টেনশনালি এই কাজটা করেছেন, তাহলে কি তাজুল ইসলাম সরকার আর সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে? তাই তো আমরা দেখতে পাচ্ছি, তাই সে সেনাবাহিনীকে সঙ্গে সরকার একটা দূরত্ব সৃষ্টি করেছে এবং এখানে একটা রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি করার জন্য সে অত্যন্ত সূক্ষ্মভাবে সে পায়তারা করছে। যেহেতু সে একটা অত্যন্ত ছোট ক্ষুদ্র দল প্রতিনিধিত্ব করে, যেই দলের নির্বাচনে একটি আসন পাবে কিনা জানি না, আমি আশা করি 10টি বা 15টি 20টি আসন পাক, কিন্তু সেই আসনে তাজুলের তো আসার সুযোগ নাই এবং তখন তাজুলও আর তো উকালতির ওখানে ওই প্রাইভেট উকালতি ছাড়া কিছু করার নাই। কাজে এখানে সে তো চাইবে যে সরকারটাকে প্রলম্বিত করা যায় কিনা, সরকারটাকে প্রলম্বিত করলে তার বেতন ভাতা ঠিক থাকবে। কাজে আমি তো বলেছি যে মেলাফাইটি ইন্টেনশনে অথবা হিজ ইগনোরেন্স অফ ল, এই জন্য সেই কাজটা করেছে। এই দুইটার কারণেই সেই কাজটা করেছে এবং এতে আজকে সারা জাতিতে কনফিউজ হয়েছে, সারা জাতি একটা দুর্ভাবনায় পড়ে গেছে। সবার মধ্যে কথা হচ্ছে সেনাবাহিনীতে কি ঘটছে, সেনাবাহিনীতে কোনো কিছু ঘটতেছে না, কোনো ঘটার সম্ভাবনা নাই। সেনাবাহিনী এই নিয়ে মাথা ব্যথা নাই, তারা এই নিয়ে চিন্তাও করছে না। তারা আইন মোতাবেক যেটা গ্রহণযোগ্য তারা সেটাই করবে, যেটা বিধি মোতাবেক তারা সেটাই করবে। তাজুলের কথা তো সেনাবাহিনী নামবে না, সেনাবাহিনী যাবে না। সেনাবাহিনী যাবে ডক্টর ইউনূস সাহেবের কথা। ডক্টর ইউনূস সাহেব যেভাবে ডাইরেকশন দিবেন, উনি সুপ্রিম কমান্ডার, উনি মিনিস্টার ডিফেন্স অলসো, এবং সেনাবাহিনী কখনই বলে না যে আমরা ডিফেন্স মিনিস্টারের আগে থাকবো না। ওর আর্ম সার্ভিসেস বোর্ডেরও দায়িত্ব, আর্ম ফোর্সেস ডিভিশনের দায়িত্ব ডক্টর ইউনূস সাহেবের নির্দেশ তারা মানবে, সেই নির্দেশ যা বলবে সে অনুযায়ী তারা কাজ করবে। এখানে কোনো কনফিউশনের কোনো জায়গা নাই, এখানে কোন রকম ধান্দাবাজি করবে না। কিন্তু তারা অবশ্যই তাজুলের কথা মতো চলবে না, ওকে, আমি যেটা বুঝতে চাচ্ছি, আপনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, হ্যাঁ, আপনি লটাও ভালো বোঝেন, সেই জায়গা থেকে যে দেখুন তাজুল ইসলাম যদি সেনাবাহিনী এবং সরকারকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, তাহলে আমি দেখতে চাই তাতে জামাতের ফায়দাটা কি, জামাতের লাভটা কি? জামাতে কোনো লাভ নাই তো, কিন্তু জামাতকে ফাঁসাতে যাচ্ছে, কারণ সে তো জামাত করে না। সে জামাতকে তৎকালীন শেখ হাসিনার বা সরকারি ডিজিএফআইদের প্ররোচনায় সে জামাত থেকে ভেঙে তারা এবি পার্টি করেছিল। তারা তো জামাতেরও না, তারা তো জামাতেরও ক্ষতি চায়। তাদের একটাই স্বার্থ যে ইউনূস সরকার অথবা একটা কনফিউশন বাংলাদেশে থাকুক, ইউনূস সরকার প্রলম্বিত করুক, ইউনূস সরকার প্রলম্বিত হইলে তার সুবিধা, সে তার চাকরিটাকে আরো দীর্ঘকাল ধরে রাখতে পারবে। যতদিন ডক্টর ইউনূস থাকবে ততদিন মধ্যে সে থাকবে। কাজে তার তো ডাইরেক্ট ইন্টারেস্ট এখানে, তার তো ডাইরেক্ট সরাসরি সে তো জামাতেরও ক্ষতি করতেছে, সে চাচ্ছে না জামাতে ক্ষমতা আসুক। কারণ আমি আপনার গ্যারান্টিতে বলতে পারি জামাত ক্ষমতায় আসলে তাদেরকে, জামাত ক্ষমতায় আছে না, জামাত ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতেছে, প্রমাণিত করছে। ক্ষমতা থাকার জিনিস আর ক্ষমতাকে প্রমাণিত করার জিনিস। এখন তাজুল ইসলাম
এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছেন, সেই জন্য যে কোনো পলিটিক্যাল সরকার কি বা পলিটিক্যাল পার্টি কি তো আর্মির সঙ্গে এক ধরনের সমঝোতার মধ্য দিয়েই তাদের রাজনীতিটা কন্টিনিউ করতে হয়। তো সেই ক্ষেত্রে জামাত তাজুল ইসলামকে ডিজাউন করছে কিনা? আমার তো ওন তো তারা কখনই করে নাই, তারা তো কখনই বলে নাই যে এবি পার্টি জামাতের অংশ, হ্যাঁ, তারা তো কখনই বলে নাই, বুঝছেন না? তারা তো এবি পার্টির সঙ্গে তারা তো আঘাত করে নাই। আপনি তো জানেন যে এবি পার্টির সঙ্গে আঘাত হলে বিএনপির হবে, জামাতের তো হবে না, বুঝছেন না? সেই আলোচনা হচ্ছে। তো এখন সেনাপ্রধান কি করবেন, মানে যেভাবে করে অগ্রসর হচ্ছেন তাতে করে আপনার কাছে কি মনে হয় যে তিনি সঠিক পথে? আপনি জানেন যে বিভিন্ন জায়গা থেকে সেনাবাহিনীকে নানান ভাবে উস্কানি দেওয়া হয়েছে। গতকাল রাতে তো ফ্রান্স থেকে ভয়ঙ্কর রকমের উস্কানি দেওয়া হয়েছে, মানুষকেও সম্পৃক্ত করার চেষ্টা করা হয়েছে। এগুলো করে কি সেনাবাহিনীকে উত্তেজিত করতে পারবে তারা? আমার মনে হয় না। সেনাবাহিনী অনেক ম্যাচিউর, অনেক সিজন, এবং আজকে যে অফিসার আছে এবং আজকে জোয়ান পর্যন্ত তারা ডিজিটাল আর্মি, তারা আপনার আমার মতে তারা শিক্ষিত, এখন তারা অশিক্ষিত না। এবং সিপাহীও ডিজিটাল চালাতে পারে, তার কাছে ল্যাপটপ আছে, তার কাছে স্মার্টফোন আছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে প্রতিটি সিপাহী জানে। তারা জানে বাংলাদেশের জন্য কি করা দরকার এবং কি করলে বাংলাদেশে ভালো হবে। এই মির জাফরের যুগ নাই যে সেনাবাহিনী নিয়ে এক পাশে দাঁড়ায় থাকলাম আর সিরাজুলের সঙ্গে যুদ্ধ করে সিরাজুল হারিয়ে গেল, ওই রকম দিন নাই। এই বাংলাদেশ সেনাবাহিনী এই দেশের জনগণের রক্ষা করার জন্য, রাষ্ট্রকে রক্ষা করার জন্য, তার অখণ্ডতা বজায় রাখার জন্য, সার্বভৌমত্ব বজায় রাখার জন্য অতীতে সংগ্রাম করে আসছে, বর্তমানে করতেছে, আগামীতেও করবে। এই সেনাবাহিনী বাংলাদেশের দেশপ্রেমী সেনাবাহিনী। এই সেনাবাহিনীর মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না। সেনা প্রধানের বিরুদ্ধে অনেক উস্কানি দেওয়া হচ্ছে এবং প্রতিটি সেনা কর্মকর্তা বর্তমান সেনা প্রধানের অধীনে অত্যন্ত লয়াল এবং নিবেদিত। তারা এই সেনাবাহিনীতে কোনো প্রকার আচরণ করতে দিবে না। তারা কিন্তু ইতিমধ্যে বলেছে আমি অফিসার থেকে আমি হেফাজতে রেখেছি, তখন তারা আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে। তারা বলেন আমি অফিসার থেকে, হ্যাঁ, কিন্তু তুমি বিধি মোতাবেক আসো, আইন মোতাবেক আসো, আইন অনুযায়ী তুমি আসো, আইনের বাইরে তুমি কেন আসবা? তুমি তো হুমকিকারী একটা অফিসার লাইফ নিয়ে তুমি তো টান দিতে পারো না। সে একজন প্রসিকিউটর, সে ঝুলানো কে? সে মামলাটাকে দায়িত্ব দিবে, সরকার সিদ্ধান্ত নেবে ঝুলাবে কি ঝুলাবে না। কথা বুঝতে পারছেন কি বলছি? না, সরকার সিদ্ধান্ত নেবে, বিচারক সিদ্ধান্ত নেবেন, তাই না? বিচারপতিকে তো সরকার বিচারপতি বানিয়েছেন কেন? ট্রাইব্যুনাল গঠন করেছেন কেন? শেখ হাসিনা বিচার করার জন্য তো। এই সামরিক বাহিনীদের যারা বিভিন্ন সময় অন্যায় করেছে তাদের বিচার করার জন্য তো ইন প্রিন্সিপাল সরকার এগ্রি করছে বলেই সরকার এই আইনটা করে আইনের অনুযায়ী কোর্ট করেছেন, প্রসিকিউটর নিয়োগ দিয়েছেন, তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছেন এবং তারা অপেক্ষা করে আছে এটা হবে। এবং আমার প্রশ্ন হচ্ছে যে আপনি এটা 2 দিন পরে করতেন, একদিনের নোটিশ দিয়ে। তাজুল ইসলাম সরকারেরই লোক, বিচারক যদি সরকারের লোক হয়ে থাকেন, তাজুল ইসলাম সরকারের লোক, বিচার তো 100% সরকারি লোক, সরকার বিচার তো সরকার। কিন্তু প্রসিকিউটর তো ভাড়া করা, যে বিল্ডিং বানায় সরকারি বিল্ডিং, কন্ট্রাক্টর তো সরকার না, ঠিক আছে কি সরকার বলেন? যে সরকারের যে বিডিবি আর আপনাদের বিডিবি এক না, সরকার এক জিনিস আর সরকার না। এটা বুঝতে হবে, এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার হইতে হবে, না হলে আমাদের কনফিউশন হয়ে যাবো এবং আমরা ভুল দিকে দাবিত হবো। আচ্ছা, এখন বলুন সেনাবাহিনী কি করছে কিংবা জেনারেল ওয়াকারুজ্জামান কি করছেন, তাদের ইয়েটা কি, তারা কিভাবে হ্যান্ডেল করছে জিনিসটা? ওনার তো কিছু হ্যান্ডেল করে কিছু নেই, ওনার তো একজনের বলে দিয়েছেন যে আমরা আইনি ব্যাখ্যা চেয়েছি, আইনি ব্যাখ্যা পাইলে পরে আমরা তাদেরকে জানিয়ে দিব। তারা বলছি তাদের 15 জন তাদের নিয়ন্ত্রণে আছে বা হেফাজতে আছে, তাদেরকে যে কোনো সময় হাজির করতে পারবে। আর একজন পালিয়ে গেছেন, পলাতক আছেন, সেটা নিয়ে। কারণ সেনাবাহিনী তো বলে নাই যে আমরা এটা, কিন্তু সেনাবাহিনীর কত প্রসিডিউর আছে। 2 দিন আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছিলেন আগামী 1 সপ্তাহের মধ্যে দেশে অনেক কিছুই ঘটবে। কেউ একজন তার আমেরিকা ঘুরে বেড়ানোর ছবিতে বিচারে ধীরগতির ব্যাপারে একটি মন্তব্য করলে সেখানেও তাজুল ইসলাম একই ইঙ্গিত দিয়েছিলেন, বলেছিলেন অপেক্ষা করেন, অনেক কিছুই দেখতে পাবেন। তাজুল ইসলাম ঠিকই দেখালেন, গোটা জাতিকে এমন এক চমক দিলেন জানিয়ে রীতিমতো তোলপাড় সারা দেশে। কি সেই চমক? আর্মি নিয়ন্ত্রিত গোয়েন্দা সংস্থা ডিজিএফ এর সাবেক 5 জন প্রধানকে গ্রেফতারের নির্দেশ। এই মুহূর্তে এর চেয়ে বড় চমক আসলে দেশের রাজনীতিতে আর হয় না। গুম ও নির্যাতনের ঘটনায় জয়েন্ট ইন্টারোগেশন সেলে শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকী সহ মোট যে 13 জনকে আসামি করা হয়েছে, সেখানেই রয়েছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফ এর সাবেক শীর্ষ কর্মকর্তারা। রাজনীতি বিশ্লেষকরা বলছেন এমন ঘটনা বাংলাদেশে আর কখনোই ঘটেনি। এই ইস্যুতে সবচেয়ে বেশি বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজেও, কারণ আসামিরা সবাই সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা। এই ডিজিএফ এর আয়নাঘরেই বন্দী ছিলেন জামাতের অসংখ্য নেতা ও তাদের পরিবারের সদস্যরা। 5 আগস্টের পর তাদের অনেকেই মুক্তি পেয়েছেন, জানিয়েছেন অন্ধকার প্রকোষ্ঠে কাটানো দিনগুলির অসহ্য বর্ণনা। ডিজিএফ এর এসব কর্মকর্তাদের আমলেই গুম হয়েছিলেন আব্দুল্লাহ আল আমান আজমি, মীর কাশেম আলী মিন্টুর ছেলে মীর আহমেদ বিন কাশেম আলীর মতো মানুষরা। জামাত শিবিরের শত শত নেতাকর্মীদের গুমের জন্য দায়ী এই সংস্থাটি। অথচ
এসব তাদের কাজেই না। তাদের তৈরি করা হয়েছিল বিদেশি শত্রুদের মোকাবেলায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করার জন্য। তারা সেটি না করে করেছে উল্টো কাজ। মামলা দায়ের করা ব্যক্তিদের অন্যতম একজন অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আমান আজমি। দুদিন আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী তাজুল ইসলাম বলেছিলেন, আগামী এক সপ্তাহের মধ্যে দেশে অনেক কিছুই ঘটবে। আরেকজন জামায়াত বুদ্ধিজীবী 2 দিন আগে ভিডিওতে বলেছেন, কয়েক সপ্তাহে যা ঘটবে তাতে মেঘ কেটে নতুন দিগন্তের পথে বাংলাদেশ। সাইফুল দেশপ্রেমিক সেনা প্রধান, এই একটা ব্যাপার দেখেন কেমন একটা ভাব আছে এর মধ্যে। দেশপ্রেমিক সেনা প্রধান, দেশপ্রেমিক সেনা প্রধান একদম ম্যাচ করে, কিন্তু এই দেশপ্রেমিকের সাথে আপনি অন্য কিছু মিলান যে দেশপ্রেমিক রাজনীতিবিদ অমুক, ভাল লাগবে? ভাল লাগবে না। দেশপ্রেমিক পুলিশ, ভাল লাগে? ভাল লাগে না। দেশপ্রেমিক র্যাব, শুনতে তেমন ভাল লাগে না। দেশপ্রেমিক সেনা প্রধান শুনতেই ভাল লাগে, কিন্তু সেই দেশপ্রেমিক সেনা প্রধান আজকে অনেক বড় প্রশ্নের সম্মুখীন। অনেকেই কথা বলতেছে ওনাকে নিয়ে। এই কথা বলার সুযোগটা উনি কি কইরা দিলেন? সুযোগটা উনি কইরা দিছে। কিভাবে উনি কইরা দিল? ওই যে রাওয়া ক্লাবে আইসা একটা বক্তব্য রাখলো না, ওই দিন একটা নির্বাচন চাইলো। এই নির্বাচনটা ডিসেম্বরে চাইছে উনি। তারপরে কিন্তু ডক্টর ইউনূস স্যার এবং ওনার পক্ষ থেকে জানাই দিল যে অন্য কেউ নির্বাচন চাইলে তো হবে না, সরকারের পক্ষ থেকে ঘোষণা আসতে হবে। অন্য কেউ যদি ঘোষণা দিয়ে থাকে এটা তার ব্যাপার। এরকম একটা কথা আসলো। ওই কথার পরই তো বোঝা গেল ডক্টর ইউনূস স্যারের সাথে সেনা প্রধানের একটা দূরত্ব আছে। তখন বোঝা গেল না ভাই, যেহেতু সরকার ওনার কথার সাথে একমত হইল না। সরকার নির্বাচনের কথা বললো জুনের কথা, তারপরে আসলো ওই যে ফেব্রুয়ারিতে নির্বাচন। যাই হোক, এই যে দূরত্বটা বাড়লো, এরপরে আমরা একটা কথা শুনলাম বাজারে। এর সাথে আরেকটা কথা সামনে চলে আসলো, মানে 5ই আগস্টের পর যে সেনা প্রধান পাথর বুকে চাপা দিয়া ডক্টর ইউনূস স্যারকে মাইনা নিছে, এরকম একটা কথা বাজারে আসছে না ভাই? আসছে তো, আমরা শুনছি তো। বাজারে এটা খুব সেল হয়েছে, কিন্তু তখন অনেক আলোচনা হয়েছে। ওই আলোচনার পরে রাওয়া ক্লাবে আইসা উনি একটা বক্তব্য দিলেন প্রায় 6 মাস পর। ওই বক্তব্যের মধ্যে উনি নির্বাচন চাইলেন ডিসেম্বরে, তাই না? সেটাও কিন্তু অনেক বিতর্ক হইলো, আলোচনা হইলো যে একজন সেনাপ্রধান দেশে নির্বাচন চাইতে পারে কিনা। এটা তো সরকারের ব্যাপার, সরকারের আগে উনি কিভাবে বলে, সরকারের সাথে ওনার এই দূরত্বটা কেন, এরকম অনেক আলোচনা হয়েছে। এই আলোচনাগুলোর সুযোগ করে দিচ্ছে কে? উনি করে দিল তো, তাই না? এরপর উনি যাচ্ছিল মাননীয় বিচারপতির কাছে, মাননীয় রাষ্ট্রপতি ছুপ্পুর সাহেবের কাছে, এবং আমাদের ডক্টর ইউনূস স্যারের সাথে বসতেছিল। উনি ভিতরে ভিতরে অনেকের সাথেই বসতেছিল। কেন বসতেছিল সেটা আমরা তখন না বুঝলো, এখন তো বুঝতে পারতেছি। কি বুঝতে পারতেছি? ওই যে 25 জনের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা বাইর হইলো, ওরা কারা? ওরা খাকি পোশাকধারী। ওদের নামে যে গ্রেফতারি পরোয়ানা বাইর হইলো, এদেরকে বাঁচাইবার জন্য উনি চেষ্টা করতেছিল। এরকম একটা হিসাব মিলাই নেওয়ার জন্য তো ভাই বড় পণ্ডিত হওয়ার দরকার নাই, সাধারণ জ্ঞানী বোঝা যায় যে উনি ওদেরকে বাঁচাইবার চেষ্টা করতেছিল। আর ওই 25 জন কারা ভাই? দেখেন, এদের মধ্যে একজন আছে কবির, হ্যাঁ ওনার নাম কবির, উনি জেনারেল কবির। শোনা যাচ্ছে উনি পালায় গেছে, গুজবও হইতে পারে। অনেক সময় কি করে জানেন, গুজব ছড়ায় যায় যে উনি পালায় গেছে, যেন না খোঁজে, দেশের ভিতরে আছে এখন পালাবে। যাই হোক, উনি যেখানেই থাকুক, উনি যে ভাই কত বড় অপরাধী আপনারা জানেন না। উনি সনাতন ধর্মের ভাই বোনদের সম্পত্তি কাইরা নিছে। 1% সম্পত্তি 40 থেকে 50 হাজার টাকায় কিনছে। আবার সেই সম্পত্তি বিক্রি করছে সরকারের কাছে 35 লক্ষ টাকায় শতাংশ বিক্রি করছে। কিনছে কিন্তু 50 হাজার টাকায়, এবং কিনতে গিয়া এই গরিব মানুষদের উপরে, এই সনাতনী ভাই বোনদের উপরে, সবার উপরে উনি জুলুম করছে, অত্যাচার করছে। শত শত বিঘা জমি এভাবে বিক্রি করছে। এই জেনারেল কবির এই অপকর্মটা করছে ভাই গত 15-16 বছর। এরকম অপকর্মের সাথে এরা সবাই জড়িত। এখন এদেরকে যে বাঁচাইবার চেষ্টা করা হইলো, এই 25 জন এখন কোথায়? ক্যান্টনমেন্টে রাখা হয়েছে। কিভাবে রাখা হয়েছে? একটা বিল্ডিং এ ঘোষণা করা হয়েছে এটা জেলখানা, এখানে ওদেরকে রাখা হয়েছে। কিন্তু ব্যারিস্টার তাজুল ইসলাম বলছে ওনারা অ্যারেস্ট হয়েছে কিনা এটা আমরা জানি না, এখনো আমাদেরকে অফিসিয়ালি জানানো হয় নাই। আর যদি অ্যারেস্ট হয়ে থাকে তাহলে 24 ঘন্টার মধ্যে আদালতে ওনাদেরকে হাজির করতে হবে। 24 ঘন্টা পার হয়ে গেছে, তার মানে ওনারা অ্যারেস্ট আছে কিনা তা জানি না। কিন্তু আইসপিআর থেকে জানাইছে ওই 25 জন ওনাদের হেফাজতে আছে। হেফাজত আর গ্রেফতার একই কথা না ভাই, এটা মাথায় রাখেন। তাজুল ইসলাম সাহেব ঠিকই বলছে যে তারা কোথায় আছে এটা আমাদের জানার কথা না। আইনগতভাবে যখন হাজির করবে তখনই আমরা এটা নিয়ে কথা বলবো, এর আগে কোনো কথা বলতে চাই না। এখন দেখেন এই 25 জন কারা ভাই জানেন? এরা ছিল ওই যে গুম খুনের সাথে জড়িত, আয়না ঘরের সাথে জড়িত। আর এরা কার অধীনে ছিল? যারা ওয়াকার সাহেবের অধীনে ছিল। তার মানে কি দেখেন, ওয়াকার সাহেবের কাঁধে গিয়ে পড়তেছে না, ওনার কাঁধের সামনে কিন্তু এখন আইনি নিঃশ্বাস পড়তেছে। এই 25 জনকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কথাই তো সামনে চলে আসবে। সবচেয়ে বড় জিনিস কি আসবে জানেন? 626 জনকে যে পার করা হইলো, ওই 626 জনকে কারা পার করলো? এই 25 জনই পার করছে। এই 25 জনই জানে 626 জনকে কিভাবে পার করা হয়েছে। এদেরকে যখন জিজ্ঞাসা করবে সব বাইরের সামনে চলে আসবে। আর ওই বাইরের কথাগুলো যখন সামনে আসবে তখন কি সেনা প্রধানকে আরো প্রশ্নের সম্মুখীন করবে না? দেখেন কত বড় চাপের মুখে আছে উনি। হারে হারে টের পাচ্ছে তো এখন যে আমি ভিতরে ভিতরে যা যা করছি সবই তো এখন জনগণের সামনে। সাধারণ জনগণ তো এসব নিয়ে আলোচনা করতেছে। এগুলো যদি ভুল হয়, মিথ্যা হয়, তাহলে নিশ্চয়ই উনি রাওয়া ক্লাবের মতো আবার এসে একটা ভাষণ দিবে, আমাদেরকে জানাবে সত্য মিথ্যা। আমার মনে হয় উনি আর এটা জানাবে না। উনি নিশ্চয়ই
নিশ্চয়ই বুঝতে পারছে যে জনগণ এত বোকা না। জনগণকে আমি বারবার বোকা বানাইতে পারবো না। গত 14-15 মাসে দুইটা আলোচনা সবচেয়ে বেশি হয়েছে ভাই, নির্বাচন আর এই ওয়াকার সাহেবকে নিয়ে। কারণ কি ওয়াকার সাহেবের গতিবিধি সবকিছু সরকারের কাছে যাচ্ছিল, সরকারের কাছে খবর যাচ্ছিল। আপনারা একটা জিনিস মনে রাখেন, শেখ হাসিনা যে সিস্টেমটা রাখা গেছে ওই সিস্টেমের মধ্যেই তো ডক্টর ইউনূস স্যার এটা করছে। উনি কি ওই সিস্টেম কাজে লাগাবে না? উনি কি গতিবিধি লক্ষ্য রাখবে না কে কি করতেছে না করতেছে? এই যে গত 14 মাসে একটা জিনিস তো প্রমাণ হয়েছে, স্বাধীনতার পক্ষে একটা শক্তি কাজ করতেছে, তাই না? এই দেশের স্বাধীনতার পক্ষের একটা বিরাট শক্তি আছে যারা চলে গেছে, কিন্তু আরেকটা স্বাধীনতার পক্ষের শক্তি আছে যারা জুলাই এই গণ অভ্যুত্থানে জওয়ানদেরকে বলছে রাজাকারের নাতিপুতি, যারা বলছে এরা ফকিন্নির পুত। আরেকটা শক্তি আছে না ভাই, এটাও তো ভাই স্বাধীনতার পক্ষের শক্তি। এখন এই স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে যদি আপনি লড়াই করতে চান তাহলে তো স্বাধীনতার বিপক্ষের একটা শক্তি দাঁড় করাইতে হবে, তাই না ভাই? লোহাই তো লোহা কাটে, সেই স্বাধীনতার বিপক্ষের শক্তি দাঁড়ায় গেছে। হ্যাঁ ভাই, এটা শুধু এই আমাদের জনগণের মধ্যে না, এই বাইরের জগতে না ভাই। বাইরের জগৎ বলতে বুঝাচ্ছি কি জানেন? রূপালী জগৎ, সিনেমার রূপালী জগৎ না, ক্যান্টনমেন্টের মধ্যে একটা রূপালী জগৎ আছে। হ্যাঁ ভাই, এটার রূপ অনেক রকম। দেখেন অনেক মায়ের সন্তান এই আয়না ঘরে থাইকা দেওয়ালে লেখা গেছিল তার মনের কথা, তার ঠিকানা লেখা গেছিল, মার কাছে বাবার কাছে কিছু বলার থাকলে সেটা লেখা গেছে ওইখানে। ওই দেওয়ালের লেখনগুলা কারা বুঝছে এটা কি আমরা এখন বুঝতে পারি না? ওই দেওয়ালের ওই লেখাগুলা রং দিয়া কারা বুঝছে? হ্যাঁ ভাই, দেশপ্রেমিক সেনাবাহিনীকে, যে সেনাবাহিনীর প্রতি সবাই শ্রদ্ধা, ওই সেনাবাহিনীকে, এই দেশপ্রেমিক সেনাবাহিনীকে আজকে প্রশ্ন সম্মুখীন কে করলো? মানুষ এখন সেনাবাহিনী নিয়ে এত রকম বিতর্ক কেন তুলতেছে? এর পিছনে কারণ কি? এটা তো বুঝার জন্য ভাই বড় পণ্ডিত হওয়ার দরকার নাই, সাধারণ মানুষই তো বুঝতেছে। দেশের ভিতরে এই যে অরাজকতা চলতেছিল, চাঁদাবাজি চলতেছিল, খুনাখুনি চলতেছিল, আইন প্রশাসন ঠিক মতো কেন কাজ করতেছিল না, এখন তো আমরা এগুলো বুঝতে পারি। কারণ সবাই বুঝাইতে চাচ্ছিল যে এই সরকার অচল, তাড়াতাড়ি একটা গণতান্ত্রিক সরকার আনো, ওই সরকার এসে সব বন্ধ করে দিবে। আসলে ওই সরকার আসার পর ভাই এই আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের মামলাটা বন্ধ হয়ে যেত অথবা স্লো হয়ে যেত। আজকে যে 25 জনের গ্রেপ্তারি পরোয়ানা বাইর হয়েছে এইটা বাইর হইতো না, এবং বিডিআর এর যে ট্র্যাজেডি সেটাও আর সামনে আসতো না, 7 লাখ চত্বরের গণহত্যাও সামনে আসতো না, জুলাইতে যে 1500 শহীদ হইলো সেটারও কোনো বিচার হইতো না, 35 থেকে 40 হাজার মানুষ যে পঙ্গু হইলো সেটারও কোনো বিচার হইতো না, সবকিছু বন্ধ হয়ে যাইতো। ওই বন্ধ করার জন্যই নির্বাচন করতেছিল। দেখেন ভাই, বাইরে যে সয় সম্পত্তি দখল হয়েছে কি ট্যাগ দিছে, টেম্পো স্ট্যান্ডে দখল হয়েছে কি ট্যাগ দিছে, বালুর চর এই যে বালু মহল দখল হয়েছে কি ট্যাগ দিছে? স্বাধীনতার পক্ষের মানে আওয়ামী লীগ, এরা আওয়ামী লীগ, ওরা তো আওয়ামী লীগ মানে স্বাধীনতার পক্ষের। কিন্তু এই স্বাধীনতার পক্ষের দলটারে তো আমরা খেদাইলাম, কিন্তু রয়ে গেল কিন্তু আরেকটা স্বাধীনতার পক্ষের, যারাই বারবার বলতেছিল গত 15 মাস এরা রাজাকারের নাতিপুতি, ফকিন্নির পুত, জুলাই গণ অভ্যুত্থানের সৈনিকদের বইলাই যাইতাছিল। জেএনজি ভাই এখন পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি, চারিদিকে দেখেন না সারা পৃথিবীতে ছড়ায় যাইতেছে। আর সারা পৃথিবী থেকে দেখবেন বড় বড় ক্রিমিনাল প্রধানমন্ত্রীরা হেলিকপ্টারে কইরা প্লেনে কইরা ভাইগা চলে যাইতাছে। আয় হায়, প্রধানমন্ত্রীর কথা যখন মনে পড়লো, ভিডিওটা শেষ করার আগে বলি, আমাদের গত 54 বছর যে সিস্টেম ছিল কি জানেন? এই সিস্টেমটা ছিল প্রধানমন্ত্রী যে সে হবে সবচেয়ে বড় রংবাজ, দেশের সবচেয়ে বড় রংবাজ, কারণ তার হাতে হলো আর্মি, তার হাতে নৌবাহিনী, বিমান বাহিনী, দেশের সবকিছু তার হাতে, সে যা বলবে তাই। দেখেন কত বড় ক্ষমতাধর, ক্ষমতার এখানেই শেষ না, তার নিজস্ব একটা দল আছে, সে দলও সে পরিচালনা করে। ভাই একটা মানুষ দেশ পরিচালনা করবে কখন আর দল পরিচালনা করবে কখন? দল থেকে আইসা প্রধানমন্ত্রী হইলে ওই দলের কথাই তো চিন্তা করে, আর ওই দলের কথা চিন্তা করতে গিয়া দেশের অন্যদেরকে মনে হয় শত্রু, অন্যদের কথা আর ভাবতে পারে না। অন্যদের জন্য আয়না ঘর বানাইতে হয়, কারণ তারা যে মুখ খুলে আয়না ঘরে ঢুকাইতে হবে, পেট চিরা বুড়িগঙ্গায় ভাষায় দিতে হবে, এই সিস্টেমই তো চালু হবে। এই যে বর্তমান যে সংবিধান, এই সংবিধানের মধ্যে দিয়ে জানেন প্রধানমন্ত্রী তৈরি হয় না, একজন ডন তৈরি হয়, একজন মাফিয়া তৈরি হয়। হ্যাঁ, এই সংবিধানের মধ্যে সমস্ত ক্ষমতা তো প্রধানমন্ত্রীকে দিয়ে রাখছে, কিন্তু আগামীতে কি ওইভাবেই দেশ চালাবেন? পারবেন না। হারে হারে টের পাইবেন দেশ কোথায় চলে গেছে, হারে হারে টের পাইবেন। কেউ ষড়যন্ত্র করে বাঁচতে পারবেন না। আগের ভিডিওতে বলছি না, বর্ষিতে গাইটা ফালাইছে, এখন শুধু জাল দিয়া উপরে উঠাবে। হ্যাঁ, জাল দিয়া উপরে উঠাবে। ভারতীয় গণমাধ্যম এনআইটিভিতে একটি সংবাদ এসেছে যে ভারত থেকে সেনাবাহিনীর একটি ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রুপ আসছে ঢাকায়। 16 অক্টোবর থেকে 18 অক্টোবর তারা ঢাকায় থাকবেন এবং বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর বিভিন্ন কমিটি, বিভিন্ন গ্রুপের সাথে বৈঠক করবেন। বাংলাদেশের এই উত্তপ্ত সময়ে যখন সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশের ভিতরে একটি আলোচনা নয়, শুধু আন্তর্জাতিক অঙ্গনে যে আলোচনাটা সারা পড়েছে যে এট এ টাইম 25 জন সেনা কর্মকর্তার নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ওয়ারেন্ট জারি, গ্রেফতারি পরোয়ানা জারি, আর এরই মাঝে 15 জন কর্মরত অফিসারকে গ্রেফতার করেছে খুদ সেনাবাহিনী নিজে। আর এর ভিতরে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো যে ভারতে যাওয়ার কথা ছিল 1 সপ্তাহের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের। জেনারেল ওয়াকারুজ্জামান এই মুহূর্তে ভারত গেলে বিরাট সমালোচনায় এবং বিরাট সন্দেহের চোখে পড়বে, এবং উনার ভারত সফরকে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসন এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলা ভালো চোখে দেখবেন না, তাই তিনি ভারতের 1 সপ্তাহের সফর বাতিল করেছেন। কিন্তু সফরটি বাতিল করেই তিনি আরেকটি সফরের প্ল্যান করেছিলেন যে 14 তারিখে মানে গতকাল 14 তারিখে
উনি ভেবেছিলেন সৌদি আরবের সফরে যাবেন। সৌদি আরবে গিয়ে যে আমেরিকান সোলজাররা, সৌদি আরবে প্রায় 7,000 আমেরিকান সোলজার সৌদি আরবের বিভিন্ন জায়গায় নিরাপত্তার দায়িত্বে আছে, সেই 7,000 সোলজারকে আমেরিকাতে ফেরত দেওয়া হচ্ছে বা সৌদি আরব তাদেরকে নতুন কন্ট্রাক্ট করে রাখার পক্ষে নয় বলে আমরা কিছু তথ্য বা সংবাদ পেয়েছি। আর সেই জায়গাটার ভিতরে বাংলাদেশের সেনাবাহিনীদেরকে যদি সৌদি আরবে পাঠানো যায়, এই 7,000-এর জায়গাটা যদি বাংলাদেশ দখল করে নিতে পারে, তাহলে বা তার অর্ধেকও যদি বাংলাদেশ বা এখানে 3-4 হাজার যদি সেনাবাহিনী কন্টিনিউ বাংলাদেশ দিতে পারে সৌদি আরবের নিরাপত্তার জন্য, তখন এখান থেকে একটা বড় রেমিটেন্স আমাদের সেনাবাহিনীর মাধ্যমে বাংলাদেশে আসবে। এবং বাংলাদেশের সেনাবাহিনী যারা জুনিয়র, যারা মাঝারি সারিতে চাকরি করেন, হালাল এবং সৎ রোজগারের জন্য তারা বিদেশ ভ্রমণ বা বিদেশে একটি ট্রান্সফার যদি তারা হতে পারেন, সেইখান থেকে তারা ডলারে যে স্যালারিটা পান সেটা তারা 2 বছর যদি জীবনে থাকতে পারেন, তাহলে নিজের সন্তানের জন্য, নিজের পরিবারের জন্য একটা বাসস্থান বা একটা ব্যবসা বাণিজ্য করা, অবসরে গিয়ে এই ধরনের একটা অর্থ তারা রোজগার করতে পারেন। তো সেখানে সৌদি আরবের যাওয়াটা ছিল ওয়াকারুজ্জামানের সেকেন্ড প্ল্যান, ভারত না গিয়ে সৌদি আরবে যাওয়া। কিন্তু সেকেন্ড প্ল্যানটাও হঠাৎ করে ওনাকে স্টপ করতে হয়েছে, বন্ধ করতে হয়েছে, কারণ বাংলাদেশের 15 জন চাকরিরত সেনা অফিসারকে গ্রেফতার করার কারণে 2টা গ্রুপ এখানে কাজ করছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পক্ষে একটি গ্রুপ, আরেকটি গ্রুপ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিপক্ষে কাজ করছেন। 2টা গ্রুপের ভিতরে কাজ হচ্ছে। এই কারণে আমি বলছি যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কেউ কেউ মনে করেন উনি ভারতের পক্ষের লোক, শেখ হাসিনার পক্ষের লোক, আওয়ামী লীগের পক্ষের লোক। এটা মনে করেন যারা 24-এ আন্দোলন সংগ্রাম করেছেন এবং 24-এর আন্দোলন সংগ্রামে যারা জড়িত, যাদের রক্ত গিয়েছে, যাদের পরিবারের সন্তান গিয়েছে, যারা আহত হয়েছে, নিহত হয়েছেন, তারা মনে করেন, তাদের যে সাপোর্টারটা আছে তারা মনে করেন যে ওয়াকারুজ্জামান ভারতপন্থী হয়ে এতদিন পর্যন্ত সেনাবাহিনীর মধ্যে এই যে লুকিয়ে থাকা মানুষগুলা, অপরাধীগুলা, তাদেরকে যাতে করে অপরাধের শাস্তি না পেতে হয়, তাই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দৌড়ঝাঁপ করেছিলেন, প্রধান বিচারপতির কাছে গিয়েছিলেন, প্রধান উপদেষ্টার কাছে, সর্বশেষ তাজুল ইসলামকে ডেকে নিয়েও এটা থামানোর চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো কিছুতেই কোনো লাভবান হলো না। সর্বশেষ তাদের হঠাৎ করে একই দিনে ওয়ারেন্ট জারি, একই দিনে তাদের উপরে গ্রেফতারি পরোয়ানাটা, মানে এটা ভাবতে পারে নাই সেনাবাহিনী বা তাদের চিন্তার বাইরে যে সকালে উঠবে আদালতে তাদের কাগজপত্র আর দুপুরের পরে রায় দেওয়া হবে তাদের গ্রেফতারি পরোয়ানা, সেটা সেনাবাহিনীর আন্দাজের বাইরে বিষয়টা হয়েছে বলেই আমরা কিছু তথ্য পেয়েছি। তাই ওয়াকারুজ্জামানের সৌদি আরব বন্ধ হওয়াটা অনেকটা আপাতত দৃষ্টিতে আমরা দেখছি উনি যেহেতু যান নাই 14 তারিখ যেহেতু চলে গিয়েছে, সেহেতু উনি হয়তো আপাতত বাংলাদেশের বাইরে কোথাও যেতে চাচ্ছেন না। কারণ উনি যে বাংলাদেশের বাইরে যাবেন, ওনার নিরাপত্তা এবং ওনার স্থলাভিষিক্ত অন্য কেউ অন্য কিছু করে বসে কিনা, উনি ওনার অনুপস্থিতিতে কোনো ক্রু হয়ে যায় কিনা, নতুন কেউ সেনাপ্রধান হয়ে যান কিনা, নতুন কেউ দায়িত্ব নিয়ে নেন কিনা, সরকারি বা অন্য কাউকে বসিয়ে দেন কিনা, সবকিছু মিলে উনার কি চাচ্ছেন আর না চাচ্ছেন এটা পরিষ্কার উনি 5 তারিখের পরে জনতার কাছে করতে না পারার কারণে। উনি যদি 5ই অগস্টের পরে জনতার কাছে পরিষ্কার করতে পারতেন যে আমি ভারত বিরোধী, আমি শেখ হাসিনা বিরোধী, আমি হতে পারি তার আত্মীয়, আমি হতে পারি তার হাতে সেনাপ্রধান, কিন্তু আমি 18 কোটি মানুষ প্রেমী এবং 18 কোটি মানুষের পক্ষে আমি 5ই অগস্ট ছিলাম এবং এরপর থেকে কন্টিনিউ আমি পক্ষে আছি। যদি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই যে প্রেসিডেন্ট চুপ্পুকে এখান থেকে সরিয়ে দেওয়ার ব্যাপারে উনি ভূমিকা রাখতেন, উনি যদি ভূমিকা রাখতেন যে 5ই অগস্টের যত হত্যাকাণ্ড যা কিছু ঘটেছে, এটা সেনাবাহিনীর লোক থাকুক, নৌবাহিনীর লোক থাকুক, বিমান বাহিনীর লোক থাকুক, রেবে থাকা সেনাবাহিনীর অন্যান্য বাহিনীর লোক থাকুক, পুলিশে অন্যান্য জায়গায় যারা আছে, এই অপরাধীদের শাস্তির পক্ষে যদি উনি জোরালো ভূমিকা রাখতেন, আইসিটি কোর্টে যদি উনি সহযোগিতার হাতটা বেরিয়ে দিতেন, তাহলে কিন্তু এই ওয়াকারুজ্জামান সবার মাথার উপরে তাজ হিসাবে সম্মানের সাথে থাকতেন। দেখুন, আমরা কিন্তু প্রথম 1 বছর ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে কথা বলেছি, ওনাকে সম্মান দিয়েছি, ওনাকে মাথার তাজ হিসাবে দেখেছি। মাঝখানে গত 2 মাস বা তারেক রহমানের সাথে জুন মাসের বৈঠকের পর থেকে ওনার সম্মানের উপর একটা ভাটা পড়তে ছিল। মানুষ ভেবেছিল যে উনি কাত হয়ে গেছেন বিএনপির উপরে, বিএনপি থেকে ফ্রি এক্সিট উনি এবং ওনার কিছু সদস্যরা চাচ্ছেন, আর বিএনপিকে ক্ষমতা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস পালানোর চেষ্টা করছেন। আগামী নির্বাচনটাকে তড়িঘড়ি করে ফেব্রুয়ারিতে দিয়ে বিএনপিকে ক্ষমতা দিয়ে উনি চলে যাবেন। এই কথাটা কিন্তু গত 4 দিন আগেও কারেক্ট ছিল এবং গত 4 দিন আগেও 5 দিন আগেও আমরা বলেছি ডক্টর মোহাম্মদ ইউনূস পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজছে।
কিন্তু যেদিন সেনাবাহিনীর 30 জন, সেনাবাহিনীর 25 জন এবং শেখ হাসিনা এবং তারেক সিদ্দিকী এবং আসাদুজ্জামান কামাল সহ যখন 30 জনের মামলাটা হয়ে গেল, এখানে যখন 25 জন সেনাবাহিনী ঢুকে গেল, তখন কিন্তু আমরা অনেকেই জেগে উঠেছি, ঘুম থেকে জেগে ওঠার মতন। হাই, ডক্টর ইউনূসকে যত নরম মনে করছি, মানুষটা তো আসলে তত নরম না, তত সহজ সরল না। কথাবার্তায় বোঝা যায় যে উনি সহজ সরল, রাজনীতি বুঝেন না, দেশ চালাইতে বুঝেন না, উনি শুধু অর্থনীতি বুঝেন, উনি শুধু গ্রামীণ ব্যাংক বুঝেন, উনি শুধু বিমা এগুলো বুঝেন। কিন্তু না, সেনাবাহিনীর উপরে যে উনি একটা খেলা খেলা দিলেন, এই খেলাটা হজম করতে পারছে না এখন বিএনপি সহ অনেক রাজনৈতিক দল। সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেনাবাহিনীর জন্য এখন এই প্রশ্নের উত্তর যে বিচারটা সামরিক আইনে সেনা হেফাজতে, সেনা সদর দপ্তরের ভেতরে হবে, নাকি সত্যি সেনা হেফাজতে নেওয়া এই 15 জন সেনা কর্মকর্তাকে পুলিশের হাতে তুলে দিতে হবে সেনাবাহিনীকে। সেনাবাহিনী এখনো শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কারণ ভয় আছে সেনাবাহিনীর ভেতরে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান থেকে শুরু করে একেবারে তরুণ কর্মকর্তাদের মধ্যে, যে এই চার্জশিট, এই বিচারই শেষ বিচার নয়। আওয়ামী লীগ শাসনামলে গুম করে নির্যাতনের ঘটনায় অর্থাৎ আয়নাঘর কাণ্ডে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 25 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা হওয়ার পর সেনাবাহিনী সূত্রে সেনা সদর দপ্তরে ডেকে সেনা কর্মকর্তারা স্পষ্টতই সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন যে 25 জনের নামে মামলা হয়েছে, তার মধ্যে 15 জন সেনা কর্মকর্তাকে তারা এরই মধ্যে হেফাজতে নিয়েছেন। সেনা কর্মকর্তাদের সূত্রে সেনা সদর দপ্তর থেকে সেখানে জানানো হয় যে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের মধ্যে 16 জন ছিলেন যারা বর্তমানে কর্মরত কিংবা এলপিআর মানে অবসরকালীন ছুটি কাটাচ্ছিলেন। এদের মধ্যে একজন মাত্র মেজর জেনারেল কবির আহমেদ, তিনি পালিয়ে গেছেন, কাজেই তিনি অবৈধ ছুটিতে আছেন, এটা সেনাবাহিনী নথিবদ্ধ করেছে। এছাড়া 15 জনকে তারা সেনা হেফাজতে নিয়েছে। সেনা কর্মকর্তারা এমনকি অবসরপ্রাপ্তদের, মানে এই অবসরপ্রাপ্তদের মধ্যে অনেকেই কিন্তু আগস্টের পর 2024-এর 5ই আগস্টের পর বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তারা ফ্যাসিবাদের দোসর ছিলেন, আওয়ামী লীগ শাসনামলে নানা রকম গুম খুনের সঙ্গে বা সরকার টিকিয়ে রাখতে সহায়তা করেছেন। এসব অভিযোগে এদেরকে যে একরকম না একরকম বিচারের মুখোমুখি করতে হবে সেটা বুঝে সেনাবাহিনী এর আগেই এদেরকে বরখাস্ত কিংবা অবসরে পাঠিয়েছিল। কাজেই এই সব মিলে 25 জনের বিরুদ্ধে মামলা, 9 জন সেখানে জেনারেল পর্যায়ের ছিলেন সামরিক কর্মকর্তা। এই 9 জন সার্ভিং এবং অবসরপ্রাপ্তর মধ্যে একজন জেনারেল এখন সেনা হেফাজতে, সেনাবাহিনীর হেফাজতে আছেন, তার নাম মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারওয়ার হোসেন। এখন সেনা সদর দপ্তরে যে সংবাদ সম্মেলনটা করে এটা জানান দেওয়া হলো শনিবার দিন, সেটা খুব তাৎপর্যপূর্ণ ছিল। কারণ দেখেন 8 তারিখে হঠাৎ করে এই খবর চারদিকে ছড়িয়ে পড়লো, মানে এই খবর বেরিয়ে এলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যে 2টো মামলা হয়েছে এবং সেখানে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক সেনা কর্মকর্তাকে অভিযুক্তের তালিকায় যুক্ত করা হয়েছে। 25 জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করে 2টো মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 8 তারিখ বুধবার, 9 তারিখ বৃহস্পতিবারই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তরফে জানানো হলো যে সব বাহিনীর কাছে এই গ্রেফতারি পরোয়ানা পৌঁছে গেছে এবং 22 তারিখের মধ্যে তাদের কাছে হস্তান্তর করতে হবে এই সকল অভিযুক্তকে। তার মানে সেনা কর্মকর্তারাও বেসামরিক আদালতে, বেসামরিক আইন শৃঙ্খলা বাহিনীর জিম্মায়, মানে পুলিশের জিম্মায় চলে আসতে হবে 22 তারিখের মধ্যে। অথচ সেনা সদর দপ্তর থেকে যখন এই সংবাদ সম্মেলনটি করা হলো শনিবার দিন, তখন সেখানে মেজর জেনারেল হাকিমুজ্জামান, যিনি মূলত কথা বললেন এই সংবাদ সম্মেলনে, অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামান স্পষ্ট ভাষায় বললেন তাদের কাছে কোনো গ্রেফতারি পরোয়ানা পৌঁছায় নাই। তারা বললেন যে তারা বরং 8 তারিখে হঠাৎ যখন তারা খবর পেলেন যে চারদিকে খবর ছড়িয়ে পড়েছে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হয়ে গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তখন তারা টেলিভিশনের স্ক্রল, পত্রিকার খবর, অনলাইন এসব দেখে সেনা কর্মকর্তাদের যাদের নাম এসেছে তাদেরকে বলেছিলেন যে তারা যেন এসে সেনাবাহিনীর কাছে রিপোর্ট করে, এবং তারই প্রেক্ষিতে তারা এই সেনা কর্মকর্তারা তাদের কাছে এসে রিপোর্ট করেন। একমাত্র মেজর জেনারেল কবির, তিনি 9 তারিখ সকালেই নাকি বাসা থেকে বেরিয়ে যান আইনজীবীর সঙ্গে দেখা করবেন বলে, এবং তারপর তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, এবং সে কারণে তাকে এখন ইললিগালি অ্যাবসেন্ট হিসেবে ঘোষণা করলো সামরিক বাহিনী। তো সেনা সদরে এই যে যোগাযোগ করতে বলল সেনাবাহিনী কর্তৃপক্ষ, সেটা কিন্তু সেনাবাহিনী কর্তৃপক্ষ বলছেন কোনো গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে নয়। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মানে সেনা সদর দপ্তরের সঙ্গে কোনো রকম যোগাযোগই করে নাই যে আপনাদের এতজনের একটা সুশৃঙ্খল বাহিনী, যার একটা নিজস্ব বিচার ব্যবস্থাও আছে, সেই বাহিনীর সঙ্গে কোনো যোগাযোগই করে নাই যে আপনাদের জেনারেল পর্যায়ের 9 জন কর্মকর্তা সহ 25 জন সেনা কর্মকর্তার নামে অভিযুক্তের তালিকায় যুক্ত করে আমরা মামলা দায়ের শুধু করতে যাচ্ছি না, কালকে অভিযোগ গঠন করে গ্রেফতারি পরোয়ানা জারি করে ফেলতে চাচ্ছি। তার মানে সেনা সদর দপ্তরের সাথে, সেনাবাহিনীর সাথে এই বিচার কার্যের কোনো রকম সংযোগ একেবারেই সম্পন্ন হচ্ছে না, এবং একেবারেই নাই, মানে কোনো রকম সংযোগ ঘটেই নাই। এবং সরকারের সঙ্গেও তার মানে এত স্পর্শকাতর একটা মামলা হয়েছে, মানে
আমরা জানি যে আমরা খুব সেপারেশন অফ মানে বিচার বিভাগের স্বাধীনতা, প্রত্যেকটি বিভাগ যাতে পৃথকভাবে কাজ করতে পারে, সেপারেশন অফ জুডিশিয়ারি নিয়ে অনেক কথা বলি বটে, কিন্তু সেপারেশন জুডিশিয়ারির তো এই অবস্থা যে শনিবার দিন আবার প্রেস সচিব শফিকুল আলম ঠিকই সংবাদ মাধ্যমের সামনে এসে বললেন যে এই যে সেনাবাহিনীর ভেতর বাইরে চারদিকে ছড়িয়ে পড়েছে যে আরো শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট আসতে যাচ্ছে, তারা জানেন ওরকম কোনো পরিকল্পনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা বাংলাদেশের বিচার বিভাগের নাই। তো এই তো হলো সেপারেশন অফ জুডিশিয়ারির অবস্থা, যে প্রেস সচিব শফিক পর্যন্ত জানেন কার নামে চার্জশিট হবে কার নামে চার্জশিট হবে না, কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান থেকে শুরু করে সেনাবাহিনীর কোনো পক্ষ জানে না যে তাদের নামে, তাদের সার্ভিং অফিসারদের নামে, শীর্ষ কর্মকর্তাদের নামে এমন মামলা চলে আসার পুরো ব্যবস্থা করে অভিযোগ গঠন, গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাবে 8 তারিখ। সেনা সদর দপ্তর শুধু যে এই বিষয়টি নিয়ে পরিষ্কার করে সেই সংবাদ সম্মেলনে কথা বলেছে তাই নয়, ওই কথা থেকে পরিষ্কার যে সেনা সদর দপ্তর এখনো ভাবছে যে তারা কি সত্যি পুলিশের হাতে তুলে দেবে। মানে আপনাদেরকে বারবার বলেছি যে জেনারেলদের মধ্যে এবং জেনারেল ওয়াকারুজ্জামানের মধ্যেও সবচেয়ে বেশি আতঙ্ক, ভয়, হতাশা, ক্ষোভ এই বিষয়টা নিয়ে। শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেই বিষয়টি কমেন্ট করবেন। সেই সাথে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভালোবাসেন এবং এরকম ভিডিও দেখতে পছন্দ করেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে সকলে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আমার এই চ্যানেলের ভিডিওগুলো। আল্লাহ হাফেজ।